দিকে বলেছিলাম লুঙ্গি খুলে পাকিস্তানে পাঠিয়ে দেবো ওর দিকে দম আছে করার। তসলিমা কি বাঙালি নন? তার পক্ষে কেন দাঁড়ায়নি? আর এই কবি সাহিত্যিকরা তখনও মৌন ছিল। বলছি যে তসলিমা নাসরিন ফিরলেন, তাকে কলকাতা সাদরে গ্রহণ করলো, কিন্তু জয় গোস্বামী যখন তিনি মঞ্চে ডাকলেন, দর্শকদের মাঝখান থেকে আওয়াজ হতো তাকে মঞ্চে উঠতে দেওয়া যাবে না। দেখুন, তসলিমা নাসরিন সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হিসেবে তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়া উচিত নয়। এখানে আপনারা দেখলেন বিজেপি দিলীপ ঘোষের কথায় মানে ব্যাখ্যা কীরকমভাবে দিলেন উনি। অ্যাকচুয়ালি আপনারা দেখুন, আমাদের এই ভারতবর্ষের বুকে যে 23টা রাজ্য আছে, এই 23টা রাজ্য শুধু নয়, এই তসলিমা নার্সিনে নিয়ে প্রত্যেকটা রাজ্যের বাইরেও দেশ আছে, তাদেরও এই কথাগুলো খারাপ লেগেছিল যে তসলিমা নার্সিন কি বলেছিল। অ্যাকচুয়ালি আপনারা দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন, ইনি হলো তসলিমা নার্সিন, এক বাংলাদেশ দেশদ্রোহী নারী। এনাকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এই তসলিমা নার্সিন ইন্ডিয়ায় মানে পশ্চিমবাংলায় এসে বিগত কিছুদিন এখানে ছিল এবং এখানে জমি জায়গা কিনে নিজস্ব একটা পার্সোনাল ঘর বানিয়েছিল। আজকে সে ঘরও আছে, কিন্তু আবার এখানে এসে আবার একটা নতুন করে বই লেখে। নতুন একটা বই না, একাধিক বই লেখে। সে বইয়ের নামগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। তো বন্ধুরা, এই তসলিমা নার্সিন অ্যাকচুয়ালি কি বই লিখেছিল আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা শুনতে থাকবেন। এই তসলিমা নার্সিন বই লিখেছিলেন সমাজের বিয়েটা একটা প্রভু দাসীর সম্মানিত, 1 নম্বর। 2 নম্বর একটা বই লিখেছিল নিজের জীবন নিজেই গড়ো। এখানে উল্লেখ ছিল নারীদের বিষয় নিয়ে। ভারতবর্ষে কেন, পুরো অপার বাংলা এপার বাংলা সমস্ত নারীদের বিষয় নিয়ে উনি লিখেছিল। 3 নম্বর লিখেছিল রেন্ডিরা কিভাবে সৃষ্টি হয়, মানে মেয়েরা কিভাবে মানে বাজে লাইনে চলে যায়, তার একটা ব্যাখ্যা দিয়েছিল। ব্যাখ্যাটা এটাই মানে যে নিজের জীবন নিজে গড়ো। আজকে দেখুন, তসলিমা নাসরিন ওনার মুখে যদি এই সমস্ত কথা আসে, তাহলে উনি একাধিক বিয়ে করেছিল আর ডিভোর্স নিয়েছিল কিসের জন্য। এখানে আপনারা দেখবেন, শুধু তাই নয়, এখানে আরও অনেকের বই আছে। মানে তসলিমা নাসরিন লিখেছিল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7টি বিয়ে কেন করেছিলেন। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই সমস্ত কথা, মানে উনি যে কথাগুলো বলছে, আপনারা দেখুন, একটা গীতা লিখতে গেলে, একটা গীতা পাঠ করতে গেলে তোমার আমার সাধারণ মানুষের মুখে গীতা পাঠ মানায় না। গীতা পাঠ করতে গেলে তার একটা ধর্ম নিতে হয়। কোনো হাদিসের বিষয়, কোনো মুসলিমদের কোনো ইসলামী কোনো কথা বলতে গেলে ইসলামী ধর্মটা আগে তাকে শিখতে হয়, যে ইসলামী ধর্মটা কেমন আগে জানতে হয়, বুঝতে হয়। শুধু লেখক নাম নিয়ে সমস্ত সবার বিষয়টা লেখা অ্যাকচুয়ালি মানুষের ধর্ম নয়। আপনারা দেখবেন এখানে তসলিমা, তো বন্ধুরা, আমি তসলিমা নাসরিনের একাধিক ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। তসলিমা নাসরিন ওনার কি কারণে আজকে ডিভোর্স হয়েছিল, কি কারণে পুরুষদের পছন্দ করেন না, এই সমস্ত কথা আমি আপনাদেরকে বলবো। দেখুন, নারী জাতির একটা অনেক বড় সম্পদ আছে, তার স্বামীর সংসার। এখানে নিজের স্বাধীনতা বলতে কি, যে আমি আমার স্বামী থাকবে, অপর পুরুষের সঙ্গে সহবাস করব, চলাফেরা করব, এতে কোনো সমস্যা আমার স্বামী আমার দাবি করবে না, আমার স্বামীর কোনো অভিযোগ থাকবে না, এই সমস্ত কথা অনেক বইতে লেখে। আজকে নিজের স্বাধীনতা বলতে কি, একটা নারী শুধু কি স্বামীর সংসার নিয়ে পড়ে থাকতে পারে, তার নিজস্ব পার্সোনাল কোনো স্বাধীনতা থাকে না?
এই সমস্ত বই উনি লিখেছেন। আপনারা সরাসরি তসলিমা নাসরিনের মুখ থেকে শুনুন তসলিমা নাসরিন কেমন জঘন্য মহিলা, এবং এই বিজেপি সরকার পশ্চিম বাংলায় তাকে সাপোর্ট দিচ্ছে ফুল। অতঃপর এর আগে নরেন্দ্র মোদী দিল্লি তাকে আশ্রয় দিয়েছিল, বেশ 19টা বছর একে ছাড়া হয়নি, কারণ এনেকে ভান্ডারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যেখানে আগামী দিন যদি কোনো দিন পশ্চিমবাংলায় বিজেপি আসে এনাকে আবার এখানে আনা হবে। আজকে দেখুন এনাকে মানে তসলিমা নাসরিন নিজের মুখ থেকে কয়েকটা কথা আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনতে থাকুন। কেঁচোর মতো গুটিয়ে থাকতে কেঁচো জানে না আমার চেয়ে বেশি। গোটা যৌবন একা একা গেছে, পুরুষ ডিঙিয়ে ডিঙিয়ে দ্রুত দৌড়ে গেছি ঘরে। কাঙ্ক্ষিত দূরত্বে আজ মনে হয় পড়ে আছি 1000 বছর। মাঝে মাঝে ইচ্ছে করে বেরোই, একটু ঝঞ্ঝাট বাঁধুক কোথাও, দেখি কেউ যদি ঠেলা ঠেলে ভিড়ে হাত দুটো ধরে, না হয় ধরুন। কেউ যদি গায়ে গা ঠেকিয়ে বসে, না হয় বসুন। চমকা কি জানে কি মনে করি, চমকা যদি অসাবধানে বুকে যদি হাত লাগে কারো, না হয় না। এ শুধু ভাবা ইশার, অভ্যেসের দোষে এখনো খেঁকে উঠি ত্রিসীমানায় ভিড়তে চাইলে কেউ। তো বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেন যে তসলিমা নাসরিনের মুখ থেকে কত জঘন্য জঘন্য কথাবার্তা বেরিয়ে আসে, কত কুৎসিত কথাবার্তা বেরিয়ে আসে। আপনারা দেখলেন ওরা বইতে লেখা, উনি বই দেখতে দেখতে উনি বলছে উনি কী লিখেছে, সেই সমস্ত কথাগুলো আজকে তুলে ধরছিল। আপনারা ডাইরেক্ট দেখলেন, আমি আপনাদেরকে দেখালাম। অ্যাকচুয়ালি দেখুন শুধু তাই নয়, নারী জাতির মহিলারা, সমস্ত জাতির মহিলারা তারা পূর্ণ স্বাধীনতা যাতে পায় সেই রকম কথাবার্তা বললেন। কোনো ভিড়ের মাঝখানে যদি কারোর হাত ওনার বুকে লাগে, মানে মেয়েদের বুকে লাগে, তাহলে মনটা তার ভরে যায়। এবং যদি কেউ অজানা যদি একটা কেউ কিস করে, মানে একটা চুমু খায়, তাহলে মনটা ভরে যায়। বন্ধুরা আপনারা দেখলেন বিজেপি একটা কত বড় ভুল করলো। বিজেপি পশ্চিমবাংলায় আসার পর একাধিক ভুল করেই যাচ্ছে। দেখুন কোনো কাজের নাম অষ্টনম্ব, শুধু একে নিয়ে ওকে নিয়ে সময় পার করে দিচ্ছে বিজেপি সরকার, শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গের বুকে আজ 4 মাস হতে চলেছে শুভেন্দু সরকার উনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। কিন্তু আপনারা দেখবেন বন্ধুরা এই সমস্ত জঘন্য মহিলাদের পশ্চিমবাংলার বুকে, মানে ভারতবর্ষের বুকে কেন, এই পৃথিবীর বুকে রাখা উচিত নয়। দেখুন এরা একটা লেখক, এরা যে ভাষায় লিখবে আপনার আমার বাড়ির সন্তানরা, শিশুরা তারা এই সমস্ত কথা শিখবে। আপনারা দেখুন আপনার বাড়ি কোনো মা আছে, কোনো বোন আছে, তাদেরও স্বাধীনতা আছে, কিন্তু তাই বলে এই নয় যে কোনো ভিড়ের মাঝে গিয়ে কোনো পরপুরুষের, মানে কোনো অন্য মানুষের হাত তার বুকে লাগুক, তার গায়ে লাগুক, কেউ অজান্তে চুমো খাক, এই সমস্ত নিয়ে সে খুশি থাকবে, এটা আপনি আমি কখনো ভাববো না, কখনো মেনে নিতে পারি না। কারণ আমাদের একটা, দেখুন আমরা একটা স্বাধীন দেশের মানুষ। এই ভারত স্বাধীন হয়েছিল তখনই যারা ছিল, যে সমস্ত মানুষেরা ছিল, মানে এই দেশের প্রাণ দিয়েছিল, যেমন দেখুন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের যে কথা বলেছিল যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অ্যাকচুয়ালি বিজেপি আসার পর আপনারা খেয়াল করুন কি বিষয়টা নিয়ে তুলে ধরতে চাচ্ছে, যে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে সেখানে কোনো পুরুষ মানুষের কোনো কথার ভিত্তি থাকবে না। সমস্ত নারী মহিলারা তাদের কথা ভাবলো, কি কথা ভেবেছে দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার জন্য ওনারা আশ্রয় দিয়েছিল, 2-4 জনকে দিয়ে বাকি সব পকেট পার। আচ্ছা আপনারা দেখুন এখানে একটা প্রশ্ন আমার, যে বিজেপি কি চাচ্ছে, মেন উদ্দেশ্যটা কি, আপনারা
সরাসরি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখছেন এনারা হিন্দু এবং মুসলিমকে একভাবে দুই পক্ষের গণ্ডগোল এবং ঝগড়াঝাঁটি বাঁধাবার একটা পরিকল্পনা তৈরি করেছে। আপনারা দেখুন, মসজিদ, মন্দির, পূজা এই সমস্ত নিয়ে যে সমস্ত কথা দিলীপ ঘোষ, বন্ধুরা এখানে বিজেপি আসার পর একের এক গণ্ডগোল যাতে সৃষ্টি হয়। মানুষ তো মরবে, আপনার মতো আমার মতো পাবলিক মরবে না, ওনারা তো আর মরবে না, ওনাদের মৃত্যু হবে না, কারণ ওনারা এসি ঘরের মধ্যে বসে থাকবে, ঠিক আছে? ওনারা পালিয়ে যাবে এক দেশ থেকে অন্য দেশে। যেমন দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালিয়ে চলে এসেছিল, কিন্তু কতজন মানুষ মারা গিয়েছিল বাংলাদেশে আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন। এখানে ইন্ডিয়ায় আবার কি হতে চলেছে ডাইরেক্ট আপনারা দেখুন, সরাসরি আপনারা দেখুন। বিএনপির যারা রয়েছেন তারা স্লোগান দিচ্ছেন, এখানে অভিযোগ করছেন শিবিরের নেতা কর্মীদের রিজার্ভেশন, সমাজের পিছিয়ে থাকা অংশ তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে। তাদের জাত দেখে তো গরিব ধনী হয় না। এটা ঠিক যে সমাজের কিছু জাত, কিছু কমিউনিটি বহু বছর ধরে তারা এক প্রকার বঞ্চিত এবং মূল ধারায় আসতে পারেননি বলে জাতের আধারে তখন শুরু হয়েছিল, পারেননি। একটা সাদা ব্যাপার রাখা হয়েছিল সোজাসুজি। আজ তারপরেও দেখা যাচ্ছে 70 বছর পরে যে ভারতবর্ষের বহু মানুষ আছেন যারা এই সুবিধা থেকে বঞ্চিত বা মূল ধারায় চলতে পারছেন না, তো অন্য জাতের হলেও। তাই জাতের ব্যারিয়ারকে ভেঙে সমস্ত গরিব যারা সুবিধা থেকে বঞ্চিত তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকারের ব্যবস্থা নিয়েছেন। এটা হচ্ছে ব্যবহারিক দিক। নিশ্চয়ই কোর্ট সেটা অনুমোদন করেছেন এবং প্রয়োজন আছে বলে সেটাকে এখন ইকোনমিক্যালি ইনফ্রাস্ট্রাকচারের বিষয়েও যে সুপ্রিম কোর্ট রায় দিলেন সংরক্ষণের, এটা একটা ভারতীয় সংসদীয় ব্যবস্থায়, ভারতের আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থায় এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। এবং বিষয়টা যে সংরক্ষণের থেকে বড় কথা হচ্ছে যে কাজের সুযোগ সৃষ্টি করা। আমি সংরক্ষণ করলাম একটা আলাদা বিষয়, কিন্তু কাজের সুযোগ সৃষ্টি না করা যদি সম্ভব হয়, তাহলে সংরক্ষণই মানুষকে আর্থিক নিশ্চয়তা, আর্থিক নিরাপত্তা দেওয়ার শেষ পন্থা নয়, ব্যবস্থা নেই। বন্ধুরা, আপনারা দেখলেন বিজেপির কথা, আর বিজেপির কথা ভিত্তি করে আজকে কোর্টও রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এই সমস্ত করলে হবে না, এরকম চলবে না। ভারতবর্ষে মানে পশ্চিমবাংলার বুকে এরকম অত্যাচার চলবে না। বিজেপিকে শাসন করতে দিয়েছে ঠিকই কথা, কিন্তু বিজেপি যে নিজের ব্যক্তিগতটা কাজে লাগাচ্ছে এটা করতে যাবে না। তো বন্ধুরা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে ছিল, দীর্ঘ 15 বছর ইনি পশ্চিমবাংলা রাজত্ব করেছেন এবং পশ্চিমবাংলাকে উনি সমস্ত বিষয় নিয়ে ওনার প্রাণ মন দিয়ে উনি চেষ্টা করে গেছে কীভাবে সমস্ত মানুষ ভালো থাকে, একই সঙ্গে জোট বেঁধে হিন্দু মুসলিম জোটভাবে একসঙ্গে মিলেমিশে থাকতে পারে, চেষ্টা করে গেছে, কিন্তু পারেননি। কারণ এই টিএমসির কিছু মির্জাফরের জন্য যারা ওনার খেয়ে ওনার পরে ওনার সঙ্গে সহযোগিতা করার সাহস দিয়ে পিছন থেকে ওনাকে লাথি মেরেছে। এটাই আপনারা দেখুন, সরাসরি দেখতে থাকবেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে মমতা ব্যানার্জি কী বলছে। আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। এরা জানে না তাদের অপরাধ কি। জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও নিয়ে আসার জন্য আমাকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমাকে হেল্প করবেন। আমি আগামী দিনে আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো এবং সত্যটাকে আপনাকে ধরে তোলার চেষ্টা করব। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবে প্লিজ।